অবিশ্বাস্যভাবে তারেক জিয়া নিজেই এবার জামাতের বিজয়ের আভাস দিচ্ছেন। এই তারেক ছেলেটার হাত ধরেই বিএনপির পতন অনিবার্য। অবশেষে ডিবির হাতে আটক হলেন জামাত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাককারী হ্যাকার সারোয়ার আলম। এই ব্যক্তি কর্মরত আছেন বঙ্গভবনে, অর্থাৎ রাষ্ট্রপতির অফিসে। 91 সালের আগে বেগম খালেদা জিয়ার দেশ চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না, ছিল না। তারেক জিয়ার কি কোনো দেশ চালানোর অভিজ্ঞতা আছে? একটা মিডিয়া কেন এই প্রশ্ন করলো না তারেক জিয়ার তো কোনো দেশ চালানোর অভিজ্ঞতা নাই, একটা মন্ত্রণালয় চালানো কেন, একটা ডিভিশন চালানোর তো অভিজ্ঞতা নাই। আপনি ওই কথা না বাদ দিয়ে আপনি খালি জামাতের নাই জামাতের নাই জামাতের নাই কেন? জামাত তো মন্ত্রণালয় চালাইছে। আপনি তারেক সাহেবকে যে বলেন যে উনি ওনার জীবদ্দশায়, উনি তো সুন্দর মতো আমাদের মতো 8-10টা বাবা মার আদরের সন্তান হয়ে বড় হয়েছে, সে দেশ চালাবে। আপনারা বলছে মহানায়ক, সে পারবে, ভালো কথা, পারলে ভালো। তো তারও তো অভিজ্ঞতা নাই, দুইটার যাই অভিজ্ঞতা নাই। আপনি একটা নিয়ে কথা বলতেছেন আর একটা নিয়ে কথা বলতে আপনার ভয়টা কিসে? আইডির মাধ্যমে জামাতের আমিরের টুইটার হ্যাক করা হয়েছিল। সেই সারোয়ার আলমের অলরেডি ডিম থেরাপি শুরু হয়ে গিয়েছে। তার এই গ্রেফতারের মাধ্যমে বের হয়ে আসবে বড় বড় রাঘব বোয়ালের চেহারা। হয়তো বিএনপির শীর্ষ পর্যায় থেকে কিছু নাম এবং ভারত থেকে এটা লিয়াজু করা হয়েছে, এই সংবাদও আমরা পেয়েছি। দর্শক, এবার আমিরে জামাতের অ্যাকাউন্ট হ্যাক করায় ফেঁসে গেল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতিকে এইমাত্র গ্রেফতারের নির্দেশ দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই ঘটনায় আর কে কে জড়িত আছে তাই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অবশেষে ডিবির হাতে আটক হলেন জামাত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাককারী হ্যাকার সারোয়ার আলম। এই ব্যক্তি কর্মরত আছেন বঙ্গভবনে, অর্থাৎ রাষ্ট্রপতির অফিসে। তিনি সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত আছেন। শেখ হাসিনার আমলে তার নিয়োগ হয় এবং মনে প্রাণে মুজিব প্রেমে গদগদ, এবং শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বিএনপিকে অতিরিক্ত সুবিধা দেবার জন্য জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের ভোট থেকে বঞ্চিত করার জন্য এই কাজটি করেছেন। এখন প্রশ্ন আসছে ঘুরে ফিরে যে এই কাজটি কি তিনি নিজের ইচ্ছায় করেছেন নাকি এর সাথে অন্য কেউ জড়িত ছিল? অ্যাকাউন্টটি হ্যাক করার সাথে সাথে যিনি হ্যাক করেন তিনিই তো প্রথম জানার কথা। তারপরে তিনি যদি কাউকে শেয়ার করেন বা তার সাথে যদি কেউ সহযোগী থাকে তার জানার কথা। আমরা ফেসবুক পোস্ট যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে সারোয়ার আলম হ্যাক করার সাথে সাথেই সবার আগে এই ব্যাপারে প্রতিবাদ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে আদু নেত্রী মানসুরা আলম। মানসুরা আলম দেখুন, এই যে একটা ছবি তার ঘুরে বেড়ায়, সাদ্দামের জাঙ্গির তলে তিনি ঘুরে বেড়াতেন, সে আবার অন্যজনকে বলে জাঙ্গির তলের লোক। যাই হোক, এই মানসুরা আলম গত রাতে ডিবি তাকে আটক করেছে রাজারবাগ তার সরকারি কোয়ার্টার থেকে। আমিরের এই টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করেন। তারপরে আমরা দেখেছি তারা আটক করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন তার ক্ষোভের থেকে এবং বিএনপিকে একটু বেশি ফ্যাসিলিটি দিতে তিনি এই কাজটি করেছেন। শুধু তাই নয়, ওই কাজটি করার পরে তিনি আবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের অ্যাকাউন্টটিও হ্যাক করেছেন এবং শফিকুল ইসলাম মাসুদ তার অ্যাকাউন্টটিও হ্যাক করে নিজেদের মন গড়া কথা সেখানে তিনি লিখে দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে এখন বিএনপির ভিতরে কেউ কেউ এর সাথে জড়িত আছেন। তিনি প্রাথমিক স্বীকার করেছেন যে তার সাথে অন্য কেউ আছেন। এখন কে কে আছে এটি জাতি জানতে চায়, কারণ এটি নিয়ে অনেক জল ঘোলা করা হয়েছে। বিএনপির হাই এডুকেটেড যেগুলো, মূর্খগুলোর কথা বাদই দিলাম, মূর্খরা তো যা শুনবে সেটি বিশ্বাস করবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা এমন কিছু মানুষদের কাছ থেকে এই ব্যাপারে প্রতিক্রিয়া পেয়েছি যাদেরকে আমরা বেশ ভালো মানের লোক হিসেবে আমরা জানতাম, হায়ার এডুকেটেড,
ওয়েল ম্যানার্ড জানালোক। এমনকি জুলকারনাইন শাহের, বিএনপির কর্মী, যিনি বিএনপির অ্যাক্টিভিস্ট, তিনিও এ ব্যাপারে দেখলাম যে খুব আগ্রহ প্রকাশ করছেন এবং যথেষ্ট আগ্রহ প্রকাশ করছেন। এখন এই যে হ্যাক করে একই ধরনের শব্দ কিন্তু সেখানে ব্যবহার করছে, নারীদেরকে উত্তেজিত করে দেবার, নারীদেরকে খেপিয়ে দেবার পোস্ট, সবগুলো বিশ্লেষণ করলে একই বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে বিএনপি নারীদেরকে এই মুহূর্তে প্রচন্ড ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে এই কারণে এখনো বিএনপি না ভোটের পক্ষ ছাড়ে নাই। বিএনপি কিন্তু অবশ্যই না ভোটে ভোট দিবে, ধানের শীষ এবং না। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। তারেক রহমান যতই বলুক যে আপনারা হ্যাঁ ভোটে ভোট দিবেন, যেদিন তারেক রহমানের ওই খবরটি প্রকাশিত হয়েছিল যে তিনি হ্যাঁ ভোটে ভোট চাচ্ছেন, আমি সেদিনই বলেছিলাম যে এটি তার মনের কথা নয়। তিনি উপরে এটি বলেছেন, ভিতরে ভিতরে তার নেতাকর্মীদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন যে তোমরা কিন্তু না এর পক্ষে ভোট চাইবে। এই যে প্রমাণ। ভোট দিবেন আর হা না একটা ভোট আছে, এই ভোটটা এই যে তিনি না এর পক্ষে কেন যাচ্ছেন? না এর পক্ষে এই কারণে যাচ্ছেন কারণ হা এর পক্ষে ভোট দিলে 10 বছরের বেশি তিনি ক্ষমতায় থাকতে পারবেন না, এবং প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ভিতরে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হবে। তো এই দুটো জিনিসই তো তার জন্য বুমেরাং, এবং এখানে পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসার একটা বিষয় রয়েছে। তো তারেক রহমান কি এটি চাইবে? বিএনপি যারা করেন আপনারা বলুন তো, আপনারা জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন? অথচ আপনাদের কিন্তু যোগ্যতা আছে। আমরা বিএনপির এমন কিছু নেতাকে জানি যারা শুধু প্রধানমন্ত্রী নয়, ওয়ার্ল্ড ক্লাস নেতা হবার যোগ্যতা তাদের আছে, কিন্তু তারা কি এই প্রতিভার স্বাক্ষর কোনোদিন রাখতে পারবেন বাংলাদেশে? সারা জীবন তাদের কিন্তু ওই নেতার পায়ের নিচেই থাকতে হবে, ঠিক যেভাবে আমাদের এই যে রাকিব দেখুন। সম্মানিত সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, মুক্তাগাছা থেকে জাতীয় সংসদ সদস্য বিএনপি মনোনীত প্রার্থী জনাব জাকির হোসেন বাবলু মঞ্চপ্রবিষ্ট। আজকের এই জনসভা প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রাণ জনাব। 7 পুরুষের ভিতরে যার চাকরের স্বভাব রয়েছে এবং যারা চাকর, শুধু তারাই মাত্র এইটা করতে পারে। এই পরিবারতন্ত্রটাকে ভেঙে খান খান করে দিচ্ছে জামাত ইসলাম। আজকে যারা রাজনীতি করছেন, আগামী 5 বছর পরে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে আগামী 5 বছর পরে আপনিও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবেন। আপনি যদি জামাত ইসলাম করেন, ডক্টর শফিকুর রহমান আগামীবার নিশ্চিত থাকেন এটা থাকবে না তিনি। 10 বছর তো দূরের কথা, আগামীবারই তিনি থাকবেন না। আগামী নির্বাচনে তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। এর ভিতরে জামাতের অনেক নেতা পরিবর্তন হবে, অনেক আমির পরিবর্তন হবে। তো এই ক্ষেত্রে যদি আপনি এগিয়ে আসেন, আমি এগিয়ে যাই, তাহলে আমিও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারি। এই যে একটা সুযোগ। জাপানে কি হয়? জাপানে কিন্তু সেখানে আগে 1 বছর ছিল সম্ভবত, এখন 3 বছর করেছে তারা। তাদের চিন্তা চেতনা হচ্ছে জাপানের প্রতিটি নাগরিক যাতে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পায়। অথচ তার বিপরীতে আমরা কি করছি? বাংলাদেশের অন্য কারো প্রধানমন্ত্রী হবার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, ওটি সারা জীবন অধরাই থেকে যাবে। কিন্তু এইখানে তো জামাত ইসলাম কাজ করেছে। জামাত ইসলাম এই জায়গাটায়, অর্থাৎ প্রত্যেকেই যেন প্রধানমন্ত্রী হতে পারে, যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে, এই সুযোগটি কিন্তু করে দিয়েছে। এখন এই সুযোগ আমরা গ্রহণ করব কিনা সেটা আমাদের ভাববার বিষয়। তাহলে নারীদেরকে তারা এই কারণে টার্গেট করেছে যে নারীরা ভোট চাইতে গিয়ে মা বোনদেরকে এই জিনিসটি খুব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, হ্যাঁ এর পক্ষে কি আর না এর পক্ষে কি। আমরা পুরুষরা কিন্তু এটা বুঝতে পারছি না, নারীরা নারীদেরকে খুব চমৎকার করে বুঝিয়ে দিচ্ছেন। এবং এই ব্যাপারে জামাতের নারীরা যে ভূমিকা রাখছে, বিএনপির কাছে এই জরিপ আছে যে বাংলাদেশে প্রায় 49% একটু উপরে নারীর অনুপাত। এই নারীদের 45%-এর উপরে ভোট পাবে জামাত ইসলাম। বিএনপি নারীদের ভোট পাচ্ছে না, যার কারণে যে করেই হোক ছলে বলে কলে কৌশলে তাদেরকে নারীদেরকে দমাতে হবে। নারীদেরকে বিভিন্ন জায়গায় তারা মারধর করেছে, হেনস্থা করেছে, ছায়া খুলে নিতে চেয়েছে, পেটে লাথি দিয়েছে, তারপরে মাথায় কোপ দিয়েছে। এইগুলো করার পরেও যখন নারীরা দমে যায় নাই, বাড়ি বাড়িতে যখন ভোট চাইতে যাচ্ছে, তখন তারা নতুন আরেকটা বিষয় সামনে এনেছে যে ইসলামে কি এই আছে? আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তোমরা নারী এই যে ভোট চেয়ে বেড়াচ্ছ না মহিলারা, এটা ইসলামে আছে?
তার মানে কি? আপনি নিজে বলছেন নারীদেরকে জামাত ইসলাম ক্ষমতায় দেয় না, বা জামাত ইসলাম নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়। সেই নারীরা যখন ভোট চাইতে যাচ্ছে তখন আপনি বলছেন যে এটা কি ইসলামে আছে? নারীরা বাড়ি বাড়ি ভোট চাইবে, এই নারীদের ভোট চাওয়া কিসের? নারীদের নির্বাচন কিসের? নারীদের রাজনীতি কিসের? তার মানে দলগতভাবে এইটা আপনি চর্চা করেন, যার কারণে ওইটা নারীদের উপরে অ্যাপ্লাই করছেন। তো আপনি এটাই যদি হয় তাহলে নারীদের কেন ওখানে যে বাধা দিচ্ছেন? আপনি যদি নারীর ক্ষমতায়ন চান, নারীরা যদি রাজনীতি করতে পারবে এইটা যদি চেয়ে থাকেন, তাহলে ভোট চাওয়ার ক্ষেত্রে কেন নারীকে বাধা দিবেন? এটাই মূলত নারীদের উপরে চড়াও হওয়ার তাদের অন্যতম কারণ। নারীদেরকে তারা ডিটাচ করতে চাচ্ছে জামাত থেকে। নারীদের ভোট যাতে জামাত ইসলাম এবার না পায় সেই ব্যবস্থা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আর একটা ষড়যন্ত্র শুরু করেছে জুলকারনাইন শায়ের, এটি করছেন ঢাকা 17 আসন, যেহেতু এখানে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী খালেদুজ্জামান। এখন খালেদুজ্জামান যদি জিতে যায় তাহলে তো তারেক রহমানের মান সম্মান সব শেষ হয়ে যাবে। যার কারণে একের পর এক জুলকারনাইন শায়ের এখন পুরনো বিভিন্ন ভিডিওগুলো খুঁজে খুঁজে বের করে এনে তারা খালেদুজ্জামানের চরিত্র হননের চেষ্টা করছে। গতকাল একটি ভিডিও তিনি ছেড়েছেন সেনাবাহিনীর সাথে বাকবিতণ্ডার, ওটি কিন্তু আরো 1-1.5 মাস আগের। ওই ব্যাপারে খালেদুজ্জামান ক্ষমা চেয়ে সেনাবাহিনীর সাথে তার একটা আপোষ হয়ে গেছে, সেইটা তিনি এখন সামনে এনেছেন। আজকে আবার আরেকটি ভিডিও তিনি সামনে এনেছেন, খালেদুজ্জামান কোন একটা ব্যাংকে, এক্সিম ব্যাংকের কোন শাখায় গিয়ে ম্যানেজারকে মেরে নাক ফাটিয়ে দিয়েছেন। এটা কত বছর আগের আল্লাহ জানে, আর সেখানে পরিষ্কার বোঝাও যাচ্ছে না, কিন্তু সেটি তিনি সামনে আনছেন। এখন ওই কথা তো আর বলতে পারছে না যেটি বহু পুরনো। এখন সেখানে তিনি এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে খালেদুজ্জামানের মতো এরকম একজন বদমেজাজি লোক এইখানে এমপি হবে। তো খালেদুজ্জামান কি আব্দুল আওয়াল মিন্টুর চেয়েও বদমেজাজি? যে আব্দুল আওয়াল মিন্টু, এই যে আমরা যে স্টেইন কেলেঙ্কারিতে যার নাম আছে, এর চেয়েও খারাপ? অথবা তিনি এই যে এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে তার নেতা কর্মীদেরকে এই যে ভাষাটা ব্যবহার করলেন, আমি মুখে বললাম না, এটা শুনুন। অতএব আজকে আপনাদের কাছে ধানের শীষের একটা ভোট চেয়ে আপনাদের মাধ্যমে, আরে ভাই রাখ, ছোট বাচ্চা রাখবি না তো, এর আর আনবি না কোনো সময়। এইটার চেয়েও খারাপ খালেদুজ্জামান? এইগুলো প্রচার করুন শায়ের ভাই, এগুলো প্রচার না করে আপনি অবিশ্বাস্যভাবে তারেক জিয়া নিজেই এবার জামাতের বিজয়ের আভাস দিচ্ছেন। এই তারেক ছেলেটার হাত ধরেই বিএনপির পতন অনিবার্য। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে, তারেক বিএনপিকে ডুবাচ্ছেন। দর্শক, একটা অবাক করা ঘটনা ঘটে গিয়েছে। তারেক মিথ্যুক, তারেক গুজববাজ। তারেক জিয়া ছেলেটা পত্রিকা পড়ে নাই, খোঁজ খবর রাখেন না, পড়াশোনা হয় নাই, বাবা মার কথা শুনেন নাই বলে ইন্টার পাস করে বসে আছেন। যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে কোন রকম চান্স পাওয়া লাগতো বর্তমান জমানার মতো, একটা সময় আছে যে ভর্তি হলেই হতো ছিল, তাহলে সাধারণ জ্ঞান হতো। বাংলাদেশে কয়টা জেলা, কয়টা বিভাগ, কয়টা ইপিজেড, কোন জায়গায় কত সালে ইপিজেড প্রতিষ্ঠিত হয়েছে, এইসব জ্ঞান থাকতো। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে হলে কিংবা কোনো কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করতে হলে সাধারণ জ্ঞান পড়তে হয়। এই তারেক জিয়ার সাধারণ জ্ঞান নাই। এই জানেন না কোন অঞ্চলে কোন শস্যের জন্য বিখ্যাত, এটাও পড়তে হয়। তা বাবা মার কথা শুনেন নাই, পড়াশোনা হয় নাই, এগুলো জানেন না। এই ছেলেটা বিএনপিকে ডুবাচ্ছেন, বিএনপির ধ্বংস অনিবার্য। দর্শক, কুমিল্লায় ইপিজেড প্রতিষ্ঠিত হয়েছে 2000 সালে, এটা জানে না, বলে যে কুমিল্লা ইপিজেড করবে। ইপিজেড কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। এটা কি জানেন? ফিশিং লিংক মানে কি? মাছ ধরার নৌকা না অন্য কিছু, এটাও তো মনে হয় জানেন না। মনে করবে যে লিংক মানে খাল, এটাও হতে পারে, হোয়াটএভার। বাংলাদেশে কয়টা চিনিকল, কোথায় কি আছে, এটাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে মুখস্থ করতে হয়। আমরা একসময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করাতাম, জানি। এটাও জানেন না। যশোরে নাকি চিনিকল ছিল, বন্ধ হয়ে গিয়েছে, এটা নাকি চালু করবেন। কোন আজব জমানায় বাস করছি। এখন আবার ফরিদপুরে যে বলছেন, এই ফরিদপুরে নাকি প্রচুর কি চাষ হয়, জনগণ বলে যে না, হয় না। এখন হা করে তাকিয়ে আছে। আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এখন হ্যাক হয়েছে না ফেক হয়েছে না ফেক হয়েছে না হেক হয়েছে বলতে পারেন না, এই টার্মিনোলজিটাও জানেন না। ইনি এসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে। এরকম তারেক জিয়া কিয়ামতের আলামত।
কারণ মূর্খ লোকজন যখন সমাজের নেতৃত্বে আসতে চাইবে, ওটা কিন্তু কিয়ামতের একটা আলামত। অতএব তারেক জিয়া যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশের জন্য সেটা হবে একটা কিয়ামতের আলামত। ভোটের আগে জনগণ সিদ্ধান্ত নেবেন। দর্শক, এই তারেক জিয়া এখন বলছেন, খবর পাচ্ছি যারা গুপ্ত বলে পরিচিত তারা ভুয়া সিল ব্যালট ছাপাচ্ছে। তারেক রহমান এটা বরিশালে বলেছেন। প্রথম কথা হচ্ছে, খবর পাচ্ছেন কোথা থেকে? স্বপ্নে। পেপার পত্রিকা পড়েন না। খবর কিভাবে সংগ্রহ করতে হয়, কোনটা অথেন্টিক কোনটা অথেন্টিক না, ফেসবুকে একটা দেখলে তারেকের অবস্থা এখন রুহুল কবির রিজভির মতো। বিএনপির ছাত্রীরা ছড়িয়েছিল যে শরীফ ওসমান হাদির হত্যাকারীর সাথে সাদিক কায়েম চা খায়, এআই দিয়ে ছবি বানিয়ে ছড়িয়েছে। ওইটা বিশ্বাস করে কথা বলেছিল রুহুল কবির রিজভী, তারপরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। ঠিক তদ্রুপ তারেক জিয়া লক্ষ্মীপুরে একটা ছেলে গ্রেপ্তার হয়েছে ভোটের সিল বানাতে, যে সেখানে দাড়িপাল্লা বা এরকম কোনো বিষয় ছিল না, কোন নিউজ পেপারে কোথাও আসেনি, কিন্তু দুষ্ট ছাত্র দলের ছেলেরা গর্ত খুঁড়েছে দাড়িপাল্লার নামে অপপ্রচার করার জন্য। কিন্তু দেখা গেছে সেই গর্তে তাদের নেতা স্বয়ং তারেক জিয়া নিজেই পা দিয়েছেন। তারেক জিয়া এখন জাতির সামনে এক মিথ্যুক, গুজববাজ, অশিক্ষিত, মূর্খ হিসাবে প্রমাণিত হলেন। কারণ তিনি যে খবরের উপর ভিত্তি করে বলেছেন যে ভুয়া সিল ব্যালট ছাপাচ্ছে, সেখানে জামাত শিবিরে কোনো সংশ্লিষ্টতা কিংবা দাড়িপাল্লার কোনো বিষয় ছিল না। তাহলে ছাত্র দলের ছাত্রীরা যে গুজব ছড়িয়েছে, ওইটা বিশ্বাস করে তারেক জিয়া এখন নিজে মারা খাচ্ছে। এভাবে যদি কোনো মূর্খ একটা দলের নেতা হয়, সেই দল কি টিকতে পারে? সেই দলের পতন অনিবার্য হয়ে উঠবে। তো দর্শক, গুপ্ত বলে পরিচিত কাউকে গুপ্ত বলে ট্যাগ দেয়া, প্রধান প্রতিদ্বন্দ্বীকে গুপ্ত বলে ট্যাগ দেওয়া, তাদেরকে হত্যাযোগ্য করা, এবং নিজেদের সমাবেশের স্থলেও কাউকে গুপ্ত বলে ইঙ্গিত দেওয়া, দুই গ্রুপে এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যাযোগ্য করার ন্যারেটিভ নির্মাণ করলেন তারেক জিয়া। অতএব বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর দায় একদিন তারেক রহমানকে নিতে হবে। বিএনপির দুই গ্রুপের হত্যাকাণ্ডের দায় তাকে নিতে হবে, কারণ তিনিই শিখিয়েছেন গুপ্ত। এক গুপ্ত আরেক গুপ্তকে মেরেছে। গুপ্ত বলতে গুপ্ত আওয়ামী লীগ হতে পারে, গুপ্ত মাফিয়া হতে পারে, কত কিছুই তো হতে পারে। অতএব গুপ্তকে তো হত্যা করাই যায়, বিএনপি তো এইটাই করবে। অতএব তারেক জিয়া একজন সন্ত্রাসীর মতো, একজন খুনির মতো ন্যারেটিভ নির্মাণ করছেন। আমরা তো 2001 থেকে 2006 দেখেছি যে সন্ত্রাসের গডফাদার ছিলেন তারেক রহমান। মুফতি হান্নান তৈরি করেছিলেন তারেক রহমান, বাংলা ভাই তৈরি করেছিল তারেক রহমান। হাওয়া ভবনের পরিকল্পনায় জঙ্গিবাদের উত্থান হয়েছিল, 63 জেলায় বোমা হামলা হয়েছিল, 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান। এখন আইনি ফাঁক করে বের হয়ে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট সেজেছেন। তো দর্শক, আবারও বলেছেন, পুলিশ যখন অলরেডি গ্রেপ্তার করেছে আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সাথে সংশ্লিষ্টতায় একজনকে গ্রেপ্তার করেছে, এবং ডিবি পুলিশ স্পষ্ট করে বলেছে, যমুনা টিভির রিপোর্টে ক্লিয়ার এসেছে, ডিবি পুলিশ স্পষ্ট করে বলছে, ক্লিয়ার বলেছে, আই রিপিট, আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং এর প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। কারা এর সাথে জড়িত এখন সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে। একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যেখানে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে অলরেডি আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সেখানে লন্ডন থেকে উড়ে এসে জুড়ে বসা এক অশিক্ষিত মূর্খ মুফতি বলছে হ্যাক হয় নাই, এখনো সেই কাসুন্দি নিয়ে ঘেটে। এর মানে খবর পড়েন না, জানেন না কোথায় কি হয়। এদিকে যে একজন গ্রেপ্তার হয়েছে, এদিকে যে ডিবি পুলিশ রহস্য বের করে ফেলেছে, এই খবর এই মুসলেকা দিয়ে বাংলাদেশ থেকে লন্ডনে পালাতক থাকা এই নেতার কাছে নাই। খবর থাকে না, পড়াশোনা হয় নাই, তো খবর থাকবে কিভাবে? এই জন্যই প্রথমে বলেছি, বাবা মার কথা না শুনলে পড়াশোনা হয় না। বাপ বলেছে কলেজে যাও, যায় নাই, ঘুরেছে মামুনদের সাথে, গিয়ে সুদ্দির মামুনদের সাথে। আমরা জানি তারেক জিয়াকে যে শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্ট থেকে বের করে দিয়েছে, ওই শিক্ষক আমাকে বলেছে যে কেন বের করে দিয়েছে। আই নো, আমরা জেনে বলছি যে কেন পড়াশোনা হয় নাই। তো দর্শক, তাহলে বুঝেন, প্রত্যেক দিন মিথ্যার মধ্যে আছে তারেক জিয়া। এরপরে বরিশালে নাকি অনেক লোক হয়েছে এটা বলে। জামাত প্রত্যেকটা জেলায়, প্রয়োজনে উপজেলায় উপজেলায় সমাবেশ করে, আর পুরো বিভাগ মিলে একটা সমাবেশ করে তারেক জিয়া। অতএব জামাতের যেমন বরিশাল বিভাগে তারেক জিয়া সমাবেশ একটা, তো বরিশাল বিভাগে আমির জামাত যদি 5টা সমাবেশ করেন, ওই 5টা সমাবেশের লোক সংখ্যা যোগ করলে
বরিশালের তারেক জিয়ার সমাবেশে যে লোক হয়েছে তার দ্বিগুণ লোক হবে। যে বরিশালে জামাত সবচেয়ে দুর্বল সেখানকার কথা বললাম। অতএব লোক হয়েছে এটা অলীক কল্পনা বিলাস, হাওয়ায় ভাসছেন, বাস্তবতার সাথে সম্পর্ক নাই। তাহলে আপনি বুঝেন। আর এই যে কথাটা ভুয়া ব্যালট সিল ছাপাচ্ছে, এই কথাটার অর্থ কি এটা শেষে বিশ্লেষণ করি। এটা ছাত্রী নেতারা শাস্ত্রটা বলতে পারে, কিন্তু দলের শীর্ষ নেতা বলছেন এর মানে কি? এর মানে হচ্ছে বিএনপি পরাজিত হবে, জামাত বিজয়ী হবে, সে আভাস দিচ্ছেন তারেক রহমান। আর জামাতের বিজয়ের পর 13 তারিখ বলবেন যে ভুয়া ব্যালট পেপার সিল এবং বোরখা পরে জাল ভোট দিয়ে জামাত জিতেছে। অতএব তারেক জিয়া এখন এই জামাতের বিজয়ের আভাস দিচ্ছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।